প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা এর আগের ক্লাসগুলোতে অর্থাৎ কণিকের যে প্রথম দুটি অনুশীলনী আমরা পরাবৃত্ত এবং উপবৃত্ত কিন্তু শেষ করেছি। ঠিক তারই ধারাবাহিকতার আজকের ক্লাসে আমি অধিবৃত্ত নিয়ে তোমাদের আলোচনা করব। তাহলে প্রশ্ন হচ্ছে অধিবৃত্তের প্রথমত সমীকরণ কেমন। দেখো, আমি একটা ছবি এঁকেছি, দেখতে তোমাদের কাছে বেশ কঠিন মনে হতে পারে ছবিটি। আমি প্রথমে অধিবৃত্তের সমীকরণ আমি যেটা দেখো একটু লিখছি শুরুতে, যে আমি যেটা ছবি এঁকেছি সেটা হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। আমি এটা, অথবা এরকম হতে পারে যে এরকম হতে পারে যে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, আমি সেটির একটু ছবি তোমাদের কিছুক্ষণ পরেও দেখাবো, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল 1। অর্থাৎ আমরা বলতে চাচ্ছি যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, এটাও ছবি হতে পারে। অথবা এরকম ছবি হতে পারে যে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, আমি সেটা একটু দেখাই কিভাবে। অথবা এরকম হতে পারে যে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল 1। তখন আসলে ছবিটা কেমন হবে? ছবিটা কিন্তু এই দিকে ঘুরে যাবে। দেখো, ছবিটা কি কোনো কিছুই না, ছবিটা হচ্ছে এই দিকে ঘুরে যাবে, এরকম দুটো রেখা। এখন সমস্যার ছবিটা একটু দেখতে কেমন হয়ে গেছে, কারণ কি এই দিক দিয়ে কোনাকুনি দুটো রেখা টানা হয়েছে, এই দিক দিয়ে একটা আর এই দিক দিয়ে একটা। এখন এই রেখা কি, এই রেখা তো আমরা আগে দেখিনি, তাহলে বিষয়টা এরকমই যে তুমি দেখো এই রেখা দুটো যদি আগে বাদ দাও, আমি বলছি এই রেখা দুটো যদি বাদ দাও, তাহলে আমি এই রেখা দুটো দেখো বাদ দিচ্ছি। বাদ দিলে দেখো তোমরা বলো স্যার এটা তো সে আগে যে পরাবৃত্ত শিখেছিলাম সেটাই, রাইট? বিষয়টা সেরকম, অর্থাৎ দুই পাশে দুটো থাকবে, দুই পাশ দিয়ে দুটো থাকবে। যদি সেটা এক্স অক্ষ বরাবর থাকে তাহলে তখন এক্স এর টার্ম আগে আসবে, অর্থাৎ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। যদি আগে ওয়াই স্কোয়ারের টার্ম থাকে তাহলে বুঝতে হবে এই দুটো কোন অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর থাকবে। তাহলে হয় ছবি এটা থাকবে, না হলে ছবি এটা থাকবে। দেখো এই জায়গাটার নাম নিশ্চয়ই আমরা জানি, এই জায়গাটার নাম বারবার করে বিভিন্ন ক্লাসে শিখিয়েছি, এটার নাম হচ্ছে কেন্দ্র। এটা নিয়ে কারো কোনো অসুবিধা নেই। তাহলে এটা কেন্দ্র। আমি বলেছি সবকিছু ভুলে যাও, ভুলে যেয়ে দেখো এটাকে একটা কি চিন্তা করো, এটাকে যদি তুমি একটা পরাবৃত্ত চিন্তা করো তাহলে অবশ্যই এই জায়গাটার নাম তুমি তখন বুঝতে পারবে। এই জায়গাটার নাম নিশ্চয়ই কি, এটার নাম হচ্ছে শীর্ষ। এটা যদি শীর্ষ হয় ঠিক তার কিছুটা সামনে, অর্থাৎ এই জায়গাটার নাম হবে, এটা হবে কি, উপকেন্দ্র। তাহলে প্রশ্ন হচ্ছে উপকেন্দ্র এখানে একটা হলে উপকেন্দ্র এখানে একটা হবে না? অবশ্যই হবে। এটা এখানে একটা শীর্ষ হলে এটাও কি শীর্ষ না? অবশ্যই শীর্ষ। তাহলে দেখো উপকেন্দ্র যদি এদিকে হয়, বলো স্যার উপকেন্দ্র যেদিকে হয় তার উল্টো দিকে হয় নিয়ামক বা দিকাক্ষ, রাইট? তাহলে এটা আমি শীর্ষবিন্দু, আমি এটা যদি একটু মুছে ফেলি, কারণ আমি এখানে যে একটা রেখা আঁকতে চাই, তাহলে এই জায়গাটায় লিখি এটার নাম হচ্ছে শীর্ষ। আচ্ছা, ঠিক এদিক দিয়ে একটা বিন্দু, আমরা এই জায়গা দিয়ে একটা বিন্দু নিলাম, এই জায়গা দিয়ে লম্ব টেনে দিলাম, তাহলে এই জায়গার যে বিন্দু এটার নামই, এটা এই যে লম্বটা আমি রেখে দিলাম, দেখো এদিক দিয়ে একটা লম্ব রেখে দিলাম, তাহলে এই যে লম্ব এর নাম কি হয়ে গেল? এই যে দুটো লম্ব দেখেছো, এই দুটো আঁকছি, এই দুটোর নামই আমার হচ্ছে যে দিকাক্ষ বা নিয়ামক। তাহলে এই দুটোর নামই আমার হচ্ছে নিয়ামক, দিকাক্ষ, নিয়ামক বা দিকাক্ষ। বুঝতে পারছি আশা করি। তাহলে এখন এখান দিয়ে যদি লম্ব টেনে দিই, আমি এপাশে দেখাই, ওপাশে অনেকগুলো নামকরণ করেছি, অর্থাৎ এই যে লম্বটা আমরা টেনে দিচ্ছি, এই লম্বের যে সমীকরণ সেটাকে আমরা নাম বলবো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। আর এখান থেকে যে দূরত্ব সেটিকে আমরা বলতে পারি উপকেন্দ্রিক লম্বের দূরত্ব। তার মানে আমি প্রথমে তোমাদের যেটি শেখালাম সেটি হচ্ছে একটি অধিবৃত্তের বিভিন্ন অংশের ছবি এঁকে সেটিকে কিন্তু চিহ্নিত করো। লক্ষ্য করো, আমি এই বিভিন্ন অংশ চিহ্নিত করো, এটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে দিকে অর্থাৎ আড়াআড়ি যেভাবে আছে, এই যে অক্ষটার নাম হচ্ছে আড় অক্ষ, আর এই দিকে যে অক্ষটা সেটার নাম হচ্ছে অনুবন্ধী অক্ষ। তাহলে আর বাকি থাকলো এই যে কোনাকুনি যে দুটো রেখা আমি আঁকছিলাম, এই যে এই রেখা দুটো, নিশ্চয়ই তোমাদের এই রেখা দুটোর নাম জানতে ইচ্ছা হচ্ছে। এটার নাম হচ্ছে অসীম তট। আবার বলছি, এটার নাম হচ্ছে অসীম তট। এই অসীমে যে এই রেখার সাথে এই রেখাটা আসলে অসীমে যে মিশবে, আবারও বলছি এই রেখাটার সাথে এই রেখাটা, এই রেখাটার সাথে এই রেখাটা অসীমে যে মিশবে। দেখো এত কিছু লিখেছি, মানে একদম একটা কেমন একটা ভাব হয়ে গিয়েছে, অনেক কিছু লেখা হয়ে গিয়েছে। আবার বলছি এটা আমরা জানি সবসময় এটা শীর্ষ। তাহলে আমি আবারও বলছি এইটা হচ্ছে কেন্দ্র, এই জায়গাটা হচ্ছে শীর্ষ, এটা শীর্ষ হলে এটাও শীর্ষ, তাহলে এই দুটোই হচ্ছে শীর্ষবিন্দু। তাহলে শীর্ষ যদি হয় তাহলে এই দিকে যেহেতু বাঁকানো আছে তাহলে সামনের দিকে হবে একটা উপকেন্দ্র, এটারও ঠিক এই দিক দিয়ে হলে উপকেন্দ্র। উপকেন্দ্র ইংলিশ হচ্ছে ফোকাস।
তাহলে এটা যদি উপকেন্দ্র হয় তাহলে তার এই পাশ দিয়ে অর্থাৎ এই পাশ দিয়ে এখান দিয়ে একটা রেখা যাবে, সেটার নাম হচ্ছে নিয়ামক, নিয়ামক রেখা। তাহলে ঠিক এরও এই পাশ দিয়ে একটা রেখা যাবে, সেটা হচ্ছে নিয়ামক। আমি কোনো সূত্র শিখাচ্ছি না, তাহলে এটা হচ্ছে নিয়ামক রেখা। আবার খেয়াল করো, এই যে প্রত্যেকটা জায়গা তুমি চিনছো কিনা এটা ভালো করে প্র্যাকটিস করে তারপরে কিন্তু সূত্রতে যাবে। এটার নাম হচ্ছে আরক্ষ আর এটার নাম হচ্ছে অনুবন্ধী অক্ষ। আবার বলছি, এটার নাম হচ্ছে আরক্ষ আর এটার নাম হচ্ছে অনুবন্ধী অক্ষ। এই কোণাকুণি যে দুটো রেখা আঁকা হয়েছে, এই কোণাকুণি সেই দুটো রেখার নাম হচ্ছে অসীম তল। বুঝতে পারছি আশা করি। তাহলে আমি এই দুটো নাম আমরা বলছি অসীম তল। তাহলে আমি এখন একটা ছবি এঁকে, শুধু যে একটা ছবি এঁকে তুমি এভাবে এইটাকে তোমরা প্রথম কাজ হচ্ছে এটাকে আগে ভালো করে মুছে দেবে। মুছে দিয়ে তুমি নিজে নিজে একটা ছবি এঁকে সেই ছবির বিভিন্ন অংশের নাম তুমি বলতে পারছো কিনা। তাহলে আমরা প্রথমে দেখি, আমরা প্রথমে বলছি যে আমরা দুই ধরনের সমীকরণের কথা বলেছি। একটা হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস একটা বলছি ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, এটা এক ধরনের। আর আরেকটা বলছি সেটি হচ্ছে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এটা বলছি যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল 1, এটি আরেক ধরনের। এটির ছবি যদি তুমি দেখো তাহলে নিশ্চয়ই এই ছবিটি হবে, দেখো আমি কোণাকুণি রেখাটা এঁকে নিতে চাই। অসীম তলটা এঁকে নিলে তোমার জন্য ছবি আঁকাটা সহজ হয়। এই অসীম তলটা এঁকে নিয়েছি, এবার এরকম করে একটা ঘুরলি দিয়ে এর দিকে টান দিবা। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। এ ধরনের একটা ছবি হবে। আর এই পাশে যদি আমি ছবি আঁকি তাহলে ঠিক এদিকের হবে, আগে অসীম তল আঁকছি কোণাকুণি যেটা আছে এটা এঁকে নিলে আমার জন্য এই ধরনের ছবি আঁকা সহজ। আচ্ছা, এদিক দিয়ে এঁকে এদিকে একটা বাঁকানো আর এদিক দিয়ে এঁকে এদিকটা একটা বাঁকিয়ে দাও। তাহলে প্রশ্ন হচ্ছে আমরা দেখো প্রত্যেকটা অংশ চিনছি কিনা, একটু সবাই দুটো ছবিতে একটু ভালো করে মিলে নাও। এই জায়গাটার নাম হচ্ছে কি, এই জায়গাটার নাম, এই জায়গাটার নাম নিশ্চয়ই এটা কেন্দ্র। আমরা উভয় ছবিতে জানি এই জায়গাটার নাম হচ্ছে কি কেন্দ্র, এই জায়গাটার নাম কেন্দ্র। কেন্দ্র যদি হয় তাহলে দেখো এই জায়গাটার নাম, এই জায়গাটার নাম কি শীর্ষ, এই জায়গাটার নাম হচ্ছে শীর্ষ। এই ছবিতে এই জায়গাটার নাম কি শীর্ষবিন্দু, এই জায়গার দুটো জায়গার নাম শীর্ষবিন্দু। তাহলে এখানে যেটা নাম এটার নাম আমরা বলছি উপকেন্দ্র। তাহলে এটার নাম হচ্ছে উপকেন্দ্র। একটাকে আমরা অনেক সময় এস, একটাকে এস প্রাইম দিয়ে প্রকাশ করে থাকি। তাহলে এইখানে উপকেন্দ্র কিন্তু এই দুই জায়গায়, অর্থাৎ এইটাকে আমরা এস আর এটাকে আমরা নাম দিলাম এস প্রাইম। তাহলে উপকেন্দ্র আমরা চিনলাম। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে উপকেন্দ্র যদি ওই দিক দিয়ে হয় তাহলে নিয়ামক রেখা হবে এই পাশ দিয়ে, অর্থাৎ এটা হবে নিয়ামক আর এদিক দিয়েও এটা হবে নিয়ামক। আচ্ছা, ঠিক একইভাবে আমরা নিয়ামক যখন বের করতে পারলাম, এদিক দিয়ে নাম হবে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এখান থেকে এটুকু, আর এই রেখাটার নাম হবে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। আবারও এখান দিয়ে উপকেন্দ্রিক লম্বের সেই সমীকরণ দেখো দুটো নিশ্চয়ই বুঝতে পারছো। এখান দিয়ে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এটা হবে আর এখান দিয়ে এটা হবে। হ্যাঁ, ঠিক একইভাবে। আর এরপরে এই যে রেখাটি, এই রেখাটির নাম হচ্ছে আরক্ষ, যেদিকে আড়াআড়ি হয়ে আছে এটার নাম আরক্ষ আর এটার নাম হচ্ছে অনুবন্ধী অক্ষ, ওয়াই অক্ষ। এটার নাম দেখো, এটা হচ্ছে এক্স অক্ষ, যেটা এটা হচ্ছে আরক্ষ আর এক্ষেত্রে ওয়াই অক্ষ, এটা হচ্ছে অনুবন্ধী অক্ষ। তাহলে এটার দিকে আরক্ষ কোনটি, এটা হচ্ছে এটি ওয়াই অক্ষ, এটাই আরক্ষ আর এটা হচ্ছে এক্স অক্ষ, এটাকে আমরা বলছি অনুবন্ধী অক্ষ। তাহলে আমরা এটা বুঝতে পারলাম। তার মানে আমরা দেখেছি যে এখানে দুই ধরনের সমীকরণ আছে। মজার ব্যাপার হচ্ছে আমি এখানে বলে দিই এই প্রত্যেকটা ক্ষেত্রে এখানে কিন্তু ই এর মান আমরা আগের অধ্যায়ে দেখেছি, ই এর মান কিন্তু শূন্যের চেয়ে বড় ছিল, একের চেয়ে ছোট। বাট অধিবৃত্তের ক্ষেত্রে আমরা ই এর মান লক্ষ্য করবো সেটি অনেক চেয়ে বড়। তাহলে প্রশ্ন হচ্ছে এই দুটি ছবির ক্ষেত্রে আসলে কি কি সূত্রগুলো এসে দাঁড়ালো, যে সূত্রগুলো চেঞ্জ হয়ে আমাদের সামনে কি আসলো, আমরা এখন সেটা শিখবো। তোমাদের কাছে যারা বই আছে প্রথম কাজ হচ্ছে এই যে আমি সবগুলোর সূত্র তোমার প্রতিপাদন করা শেখার কোনো দরকার নেই। যে 221 নম্বর পৃষ্ঠায় তোমাদের বইয়ে যে ছবিটি দেওয়া আছে এবং এই ছবিতে বিভিন্ন অংশের নামকরণ আমি যেটা তোমাদের এতক্ষণ ধরে শিখালাম সেই নামকরণটি তুমি করতে পারছো কিনা আগে সেটা দেখবে। তারপরে এখানে দেখবে 222 নম্বর পৃষ্ঠায় তোমাদের সুন্দর করে দুটি বক্স করে সূত্র দেওয়া আছে। 222 নম্বর পৃষ্ঠায় সুন্দর বক্স করে দুটো সূত্র দেওয়া আছে। আমি এই সূত্র খুব বেশি লেখাতে চাই না, একটু দুই একটা দেখাতে চাই। যেমন এখানে বলেছে কেন্দ্র বা কেন্দ্রের স্থানাঙ্ক, আমরা যেভাবে যদি বলি কেন্দ্রের স্থানাঙ্ক দুই ধরনের, এই ধরনের ছবিতেও কেন্দ্রের স্থানাঙ্ক 0,0, এ ধরনের কেন্দ্রের স্থানাঙ্ক 0,0। তাহলে কেন্দ্র দেখো আগের অধ্যায় অর্থাৎ উপবৃত্তের ক্ষেত্রে যা শিখেছি ঠিক তাই। এরপরে যদি বলি উপকেন্দ্র, উপকেন্দ্রের স্থানাঙ্ক
আমরা আগের অধ্যায়ে কি শিখেছি? আগের অধ্যায়ে যা শিখেছি যে প্লাস উপকেন্দ্রের আগে আমি শীর্ষ শেখাতে চাই। আচ্ছা, আগের অধ্যায়ে যা শিখেছি প্লাস মাইনাস কি শিখেছিলাম? এই কমা জিরো, এখানেও তাই। আর এটার জন্য শিখেছিলাম জিরোর দ্বিতীয় ছবির জন্য শিখেছিলাম জিরো কমা প্লাস মাইনাস, এখানে শিখেছিলাম বি, ঠিক এখানেও তাই। আচ্ছা, এবার হচ্ছে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। লক্ষ্য করো, শীর্ষবিন্দুর ঠিক আগের অধ্যায়ে যা শিখেছিলাম, আগের অধ্যায়ে কি শিখেছিলাম? প্লাস মাইনাস এ কমা জিরো, আর দ্বিতীয় ছবির জন্য কি ছিল? জিরো কমা প্লাস মাইনাস এ, ঠিক তাই। ঠিক আগের অধ্যায়ে যা শিখেছি প্রত্যেকটি সূত্র একই রকম সূত্র, শুধু আমি এটাই বলতে চাই যে প্রত্যেকটা সূত্র একই। আগের অধ্যায়ে যা শিখেছো ঠিক প্রত্যেকটা সূত্র। দেখো এখানে আগের অধ্যায়ে যেটা বৃহদক্ষ শিখেছে সেটা এখানে নাম আরক্ষ, তাহলে আরক্ষের দৈর্ঘ্য 2a, অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য 2b। আরক্ষের সমীকরণ, আরক্ষ মানে কোনটা? x অক্ষের সমীকরণ y = 0, অনুবন্ধী অক্ষের সমীকরণ দেখবে y অক্ষের সমীকরণ হচ্ছে x = 0। প্রত্যেকটা সূত্র উপকেন্দ্রদ্বয়ের দূরত্ব 2a, দেখো প্রত্যেকটা সূত্র আলাদা একই। আগের অধ্যায়ে যা শিখেছো এই অধ্যায়ে তাই। প্রথম ছবিটার জন্য কিন্তু ওখানে ছিল a is greater than b, এখানে a আর b এর মধ্যে কোনো সম্পর্ক নেই। a বড় না b বড় এখানে দেখার কোনো বিষয় নয়। a বড় না b বড় এই অধ্যায়ে সেটা বিবেচ্য বিষয় নয়, কারণ দুটো সমীকরণই আলাদা। একটা হচ্ছে x² / a² - y² / b² = 1, আরেকটা হচ্ছে y² / b² - x² / a² = 1, অর্থাৎ দুটো সমীকরণ সম্পূর্ণ আলাদা। তাহলে আমি যে বললাম যে এখানে সূত্র লেখানোর কোনো দরকার নেই, কারণ আমরা আগের অধ্যায়ে যে সূত্র পড়েছি ঠিক একই সূত্র। যদি আগের অধ্যায়ের সূত্রগুলোকে মুখস্থ করতে পারে, শুধুমাত্র দুটো সূত্র আলাদা। একটা হচ্ছে উৎকেন্দ্রিকতা, একটু ভালো করে দেখে নাও উৎকেন্দ্রিকতা। যেটাকে আমরা ই দিয়ে প্রকাশ করি। প্রথম ছবির জন্য দেখো ই ইকুয়াল, আমরা আগের অধ্যায়ে শিখেছিলাম স্কয়ার রুট ওভার 1 মাইনাস, এটা আগের অধ্যায়ের ক্ষেত্রে আগের মানে কি উপবৃত্তের ক্ষেত্রে শিখেছিলাম। এখানে 1 প্লাস আগে পড়েছিলাম ছোটটার স্কয়ার বাই বড়টার স্কয়ার, এখন ছোট বড় নেই, এখানে হবে বি স্কয়ার বাই এ স্কয়ার। তাহলে উৎকেন্দ্রিকতা ই সমান সমান রুট ওভার 1 প্লাস বি স্কয়ার বাই এ স্কয়ার। এরপরে দেখো ই ইকুয়াল রুট ওভার অফ, আমরা যেটা আছে যে 1 প্লাস a স্কয়ার বাই b স্কয়ার। দেখো আমি যেটা বলছিলাম যে আসলে দুইটা সূত্র আলাদা, সেই দুটো সূত্র কি কি আমরা একটা দেখি অসীম তটের সমীকরণ। অসীম তটের সমীকরণ একটা, আরেকটা হচ্ছে উৎকেন্দ্রিকতা। দুটোই আসলে প্রমাণ করা যায়, আমি আর প্রমাণের দিকে যাচ্ছি না। ই ইকুয়াল স্কয়ার রুট ওভার 1 প্লাস আগে পড়েছিলাম ছোটটার স্কয়ার বাই বড়টার স্কয়ার, এখন ছোট বড় কথা বলবো না, এখন বলবো 1 প্লাস বি স্কয়ার বাই এ স্কয়ার। আর এই ছবির ক্ষেত্রে হবে ই ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস এ স্কয়ার বাই বি স্কয়ার। অসীম তট রেখার সমীকরণ, অসীম তট রেখার সমীকরণ হবে y ইকুয়াল টু প্লাস মাইনাস b বাই a ইনটু x। তোমাদের বইতে এটা দেখবে একই সূত্র দেওয়া আছে, এটা কিন্তু ভুল আছে যে এখানে y ইকুয়াল টু প্লাস মাইনাস a বাই b ইনটু x হবে, অর্থাৎ এই ছবির ক্ষেত্রে অসীম তটের সমীকরণে কিন্তু ভুল আছে, বইতে এটা সংশোধন করে নেবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই দুটো সূত্র একই, আর নতুন করে কোনো ছোট বড় কোনো কিছু চিন্তা করার দরকার নেই। আগের অধ্যায়ে যা পড়েছিলাম প্রথম চিত্র এই, দ্বিতীয় চিত্র এই, প্রথম চিত্র এই, দ্বিতীয় চিত্র এই, আর এর চেয়ে বেশি কিছু চিন্তা করতে যেও না, কারণ কেন হয় সেগুলো খুব একটা ব্যাখ্যা এখন আর দেওয়ার দরকার নেই, কারণ আগের অধ্যায়ের সকল সূত্র আমাদের মনে আছে। তাহলে আমি বলেছি যে এই অধ্যায়টি আসলে আমরা খুব বেশি ক্লাস নিব না, একটা দুটো ক্লাস নিয়ে দুইটা ক্লাস নিয়ে আমি শেষ করার চেষ্টা করব। তার প্রথম ক্লাস এটি, সুতরাং আমি চাইবো যে অনেক বেশি অঙ্ক এখান থেকে করানো হোক। সেটি দেখো, প্রথমে বলেছে লেখচিত্র অঙ্কন, আমি বলেছি লেখচিত্র নিয়ে আমি একটা জায়গায় একটা ক্লাস শিখাবো বা একটা ভিডিও তৈরি করব কিভাবে লেখচিত্র তৈরি করতে হয় বিভিন্ন ধরনের কণিকে। তাহলে আমরা এখন প্রথমে সরাসরি চলে যেতে পারি। আমি যদি চলে যাই 2 এর রোমান 1 বা রোমান 2 যে কোনো একটা অঙ্ক করে দিলেই হয়। যদি আমি রোমান 2 আছে তাহলে প্রদত্ত সমীকরণ, যেটি আছে হচ্ছে 9x² - 16y² সমান সমান 144। 144 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে এখানে দেখো x² 144 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে এখানে 16 মাইনাস y² বাই এখানে 144 দিয়ে ভাগ করছি, 16 আর 144 কাটাকাটি করে 9 ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে আমরা এখান থেকে যেটা পাচ্ছি সেটি হচ্ছে x² বাই এটি হচ্ছে 4 এর স্কয়ার মাইনাস y² বাই সেটি হচ্ছে 3 এর স্কয়ার ইকুয়াল টু কত? 1। তাহলে এটি তোমার 1 নম্বর সমীকরণ হয়ে গেল। তুমি 1 নংকে কার সাথে তুলনা করবো? দেখো x² বাই a² মাইনাস y² বাই b² ইকুয়াল টু 1 এর সাথে তুলনা করে পাই
মজার ব্যাপার হচ্ছে দেখো a ইকুয়াল 4 আর b ইকুয়াল 3। আমি আবারও বলছি যে a আর b ছোট বড় কিনা এখানে চিন্তা করবা না, দেখবা সমীকরণ কোন আকার আছে। দেখো x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার, অর্থাৎ প্রথম যে ছক সেই ছক অনুযায়ী সব সূত্র বসাই দিবা, দেখবা হয়ে যাবে। অধিবৃত্তের শীর্ষবিন্দু 0 0, উপকেন্দ্র তার আগে উৎকেন্দ্রিকতা বের করে নেবা e ইকুয়াল টু রুট ওভার অফ 1 প্লাস b স্কয়ার বাই a স্কয়ার। e বের করার পর তারপরে লিখবা উপকেন্দ্রের স্থানাঙ্ক প্লাস মাইনাস a, 0। অক্ষদ্বয়ের সমীকরণ, তার মানে এখানে অক্ষদ্বয়ের নাম কি? একটা হচ্ছে আর অক্ষ সমীকরণ, আর অক্ষ হচ্ছে x অক্ষ, আর x অক্ষ হলে y ইকুয়াল টু 0, তারপরে হচ্ছে আর অক্ষের দৈর্ঘ্য নিশ্চয়ই 2a। ঠিক একইভাবে ওইভাবে সব পরপর বের করে যাবে। আশা করি এগুলো তোমরা পারবে। এরপরে যে দাগ নম্বরটা আছে সেটি হচ্ছে 3 নম্বর। আমি এটা আর দেখানোর প্রয়োজন মনে করলাম না, এরকম অনেক অঙ্ক আমরা পড়েছি, 2 অধ্যায় ধরে কাজ করছি, আশা করি তোমরা এগুলো খুব সহজে পারবে। এরপরে যেটা আছে সেটি হচ্ছে 3 নম্বর। 3 নম্বর থেকে দেখে নাও। 3 নম্বর থেকে যদি একটা দেখাই, দেখো ঠিক এই ধরনের অঙ্ক আমরা আগেও করেছি, যে এই ধরনের অঙ্ক সমস্যা কোনো নয়। আচ্ছা দেখি কি আছে, যে একটি নির্দিষ্ট বিন্দুতে দেখো থিটা কোণের উপকোণ বিশিষ্ট অধিবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক দেওয়া আছে। তাহলে দেখি ধরি কি লিখবো, 4 sec theta, 6 tan theta এত বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক। সেটাকে আমরা বলছি যে x, y। নিশ্চয়ই এই ধরনের আগের অধ্যায়ে তোমরা দেখেছো, যে অর্থাৎ তাহলে এখান থেকে কিভাবে সমীকরণ বের করতে হয়, যে x ইকুয়াল 4 sec theta আর y ইকুয়াল তুমি যেটা করতে পারছো সেটা হচ্ছে 6 tan theta। খুব সহজে এখানে x বাই 4 ইকুয়াল sec theta হলো। তারপরে তুমি এখান থেকে লিখতে পারছো যে x স্কয়ার বাই 4 স্কয়ার, দুই পাশে যদি বর্গ করে দিই তাহলে এখানে আসে sec স্কয়ার থিটা, এটা 1 নম্বর। আর এই পাশে লক্ষ্য করো যেটা y বাই 6 ইকুয়াল তুমি লিখতে পারছো যে tan থিটা, তাহলে তুমি লিখতে পারো যে y স্কয়ার বাই 6 স্কয়ার ইকুয়াল tan স্কয়ার থিটা, এটা 2 নম্বর। এবার যদি 1 মাইনাস 2 করি, যে 1 মাইনাস 2, তাহলে নিশ্চয়ই তুমি এখান থেকে যেটি পাবে সেটি হচ্ছে x স্কয়ার বাই 4 স্কয়ার মাইনাস y স্কয়ার বাই 6 স্কয়ার ইকুয়াল, ডান পাশে কি হলো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। তার মানে তোমার সামনে এখান থেকে আসলো যে x স্কয়ার বাই 4 স্কয়ার মাইনাস y স্কয়ার বাই 6 স্কয়ার ইকুয়াল টু 1 হলো। এটি তোমার এখন 3 নম্বর। এই 3 নংকে এসে তুলনা করে বের করবা, a ইকুয়াল টু 4 হবে, b ইকুয়াল 6। আগেই বলেছি ছোট বড় কোনো বিষয় না, এটি দেখবে এটি প্রথম ছবির জন্য, অর্থাৎ প্রথম ছকের জন্য এটি, কারণ আকার আছে x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার। এরপরে এখানে যা যা বের করতে বলেছে সেগুলো বের করে ফেলবে। আশা করি তোমরা এই অঙ্ক অবশ্যই সবাই পারবে। আমি 4 নম্বর থেকেও একটা দুটো অঙ্ক করে দিতে চাই, এবং 4 নম্বরের পর্যন্ত তোমাদের হোমওয়ার্ক দিব। ভাবছি যে আগামী ক্লাসে আমি 4 নম্বর, চাইলে তোমরা 5 নম্বর 6 নম্বর পর্যন্ত করতে পারো। আচ্ছা আমি এটা হয়ে গেল, আমি এখন দেখো 4 নম্বর থেকে একটা দুটো অঙ্ক করে দিব। চারের 1 নম্বর, এত অধিবৃত্তের উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক এবং নিয়ামকের স্থানাঙ্ক নির্ণয় করে। একদম সহজ অঙ্ক, যেটি দেওয়া আছে সেটিকে প্রথমে x স্কয়ার বাই 3 স্কয়ার মাইনাস y স্কয়ার বাই 4 স্কয়ার ইকুয়াল টু 1 লিখে 1 নম্বর সমীকরণ দিবে। তারপর বলবে 1 নংকে x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1 এর সাথে তুলনা করে পাই। সেই তুলনা করবা, দেখবা a আর b এর মান তুমি পেয়ে গেছো, তারপরে সরাসরি সূত্রে বসাই দিলে দেখবে হয়ে গেছে। আমি একেবারে 4 এর রোমান 10 বা 11 এই যেগুলো আছে সেগুলো এখান থেকে কিছু করে দিব। দেখো আমি এখান থেকে দেখাচ্ছি যে 4 এর একেবারে যে রোমান 11 যাই কিভাবে এই অঙ্কগুলো করতে হয় তোমাদের আগেই শেখানো আছে, যে প্রদত্ত সমীকরণ। লক্ষ্য করো
এত সমীকরণ দ্বারা সূচিত কণিকের প্রকৃতি নির্ণয় করো, অতঃপর কণিকের শীর্ষ এবং উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো। এই অঙ্ক কিন্তু আগে আমি তোমাদের শিখিয়েছি কিভাবে এটা করতে হবে। তাহলে দেখো কণিকের প্রকৃতি বলেছে, মানে কোন ধরনের কণিক তুমি শিওর না। এখানে দেখো 16y², এরপরে দেওয়া আছে যে -18x, তারপরে দেওয়া আছে যে -64y, -199 = 0। কোন ধরনের কণিক তুমি কিন্তু জানো না। এখন তোমাকে যে কাজটি করতে হবে, প্রথমে দেখো x² আর এই যে x, এখান থেকে x² এর আগে যেটা থাকে সেটা কমন নিতে হয়, অর্থাৎ 9 কমন নাও। তাহলে এটা থাকলো x² মাইনাস 9 দুগুণি 18, দ্যাট ইজ 2x। এটা একটা ব্র্যাকেটের মধ্যে লিখবো। এবার দেখবো যে y কোথায় আছে, দেখো এখানে আছে আর এখানে আছে। এর আগে দেখো মাইনাস আছে, তখনই বোঝা যায় না এটা অধিবৃত্তের সমীকরণ হবে। তুমি মাইনাস চিহ্ন কমন নিব, মাইনাস, আর এখানে নিলাম হচ্ছে 16, তাহলে এটা হলো y²। দেখো এটা 464, দ্যাট ইজ মাইনাসে মাইনাসে এখানে প্লাস হয়ে গেল, এটা হচ্ছে নিশ্চয়ই 64y হবে -199 = 0। তোমাদের এটির উপবৃত্ত থেকে আমি শিখিয়েছি, যদি কোথাও x² এর সহগ থাকে সেই x গুলোকে এক জায়গায় নিয়ে সেটি কমন নেবে, যদি কোথাও y² এর সাথে কোনো কিছু থাকে সেখানে y গুলোকে এক জায়গায় নিয়ে সেটা কমন নেবে। দেখো সেই কাজটি আমি করেছি। এরপরে এটাকে বর্গ করতে হবে 9, সেকেন্ড ব্র্যাকেট কন্টিনিউ করবো, লিখবো x² মাইনাস 2 × x × 1 প্লাস আমার এখানে 1 তার হোল স্কয়ার লিখবো, কারণ এখানে 2 × 1 না লিখলে -2x ঠিক থাকে না। তাহলে এটাকে ঠিক রেখে এখানে যা দরকার হয় তাই ডেকে নাও। আচ্ছা, এবার দেখো -16 সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এটাকে প্রথমে লিখছি যে y তার হোল স্কয়ার প্লাস 2 × y কি লিখলে ঠিক থাকে। দেখো এখানে 4y, দ্যাট ইজ এখানে একটা 2 লিখতে হবে, দ্যাট ইজ এখানে একটা 2² একে ডেকে নিয়ে আসতে হবে। এখন লক্ষ্য করি আমার ছিল -199, ভালো করে এটাই বোঝার জায়গা। আমি তার আগে ব্র্যাকেটটি ক্লোজ করি। এখানে ছিল -199। এখানে দেখো কি বেশি হয়ে গেছে, এখানে 1 বেশি লিখেছো, কিন্তু তার সাথে আবার 9 গুণ, 9 কে 9, এটা প্লাস হয়েছে, দ্যাট ইজ এখানে তোমাকে লিখতে হবে -9। কিন্তু এখানে দেখি এইখানে কি হয়েছে, এখানে হচ্ছে 2 দুগুণি 4, তার সাথে আবার 16 গুণ, তার মানে এখানে -64 হয়েছে। -64 হওয়ার কারণে এখানে প্লাস তোমাকে 64 করতে হবে। আশা করি বুঝতে পারছো। আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি যে এখানে কি করা হয়েছে। দেখো এখানে 1 বেশি লেখা হয়েছে, কিন্তু 9 কে 9 হওয়ার কারণে +9 একে -9 করে দিয়েছি। আর এটা হচ্ছে 4 বেশি লেখা হয়েছে, 4 গুণ এই -16 করলে এর সাথে এটা গুণ করলে -64, দেখি যেখানে +64 নেওয়া হয়েছে। এখন দেখি আমরা এটাকে যদি এখন আমরা ক্যালকুলেশন করতে চাই, তাহলে আমাদের সামনে যেটা আসবে যে 9 × এখানে হলো x - 1 তার হোল স্কয়ার মাইনাস এখানে হচ্ছে 16 × এখানে হচ্ছে y + 2 তার হোল স্কয়ার। আর এইগুলোকে যদি যোগ বিয়োগ করে একবার আমি ওই পাশে নিয়ে যেতে চাই, লক্ষ্য করো যেটা আছে -199, এর সাথে আমার -9 প্লাস হচ্ছে 64, ক্যালকুলেশন করলে দেখো -144, আমি ডান পাশে নিয়ে যাই, তাহলে এখানে +144 হয়ে গেল। আচ্ছা, সবাইকে 144 দিয়ে ভাগ করে দিব, তার মানে আমাদের এখানে যেটা হবে যে x - 1 তার হোল স্কয়ার বাই নিচে হলো 9 এর সাথে 144 কাটাকাটি হলো 16 মাইনাস এখানে হলো y + 2 তার হোল স্কয়ার বাই এটা হচ্ছে 9 ইকুয়াল কত। তাহলে এটা দেখো, তাহলে এটাকে লিখবো ক্যাপিটাল x স্কয়ার বাই এখানে নিশ্চয়ই 4 স্কয়ার মাইনাস এটি হচ্ছে ক্যাপিটাল y স্কয়ার বাই এটা হচ্ছে 3 স্কয়ার = 1। এটি আমার 1 নম্বর হয়ে গেল। এখানে দেখো যেখানে তোমার সামনে ক্যাপিটাল x সমান কি আছে, এটা হচ্ছে x - 1 আর ক্যাপিটাল y সমান আছে যে y + 2। আচ্ছা, তাহলে বলো তো এটা কিসের সমীকরণ নির্দেশ করে? এটি তখনই আমরা বলতে পারছি যে x² / a² মাইনাস, তার মানে এটি অধিবৃত্তের। তাহলে আমরা লিখতে পারি যে যা অধিবৃত্তের সমীকরণ নির্দেশ করে। তাহলে অধিবৃত্তের সমীকরণ যদি নির্দেশ করে, এখন একে কার সাথে তুলনা করতে হবে? এক নংকে আমরা বলবো ক্যাপিটাল x² / a² মাইনাস ক্যাপিটাল y² / b² = 1 এর সাথে তুলনা করে পাই। দেখো a এর মান পেলে 4 আর b এর মান হচ্ছে 3। a এর মান পাওয়ার পরে এবার নিশ্চয়ই কিভাবে করতে হবে সেটা তোমাদের সকলেরই জানা, যে আগের অধ্যায়গুলো তোমাদের এই সম্পর্কিত যথেষ্ট আইডিয়া হয়েছে। তোমাকে এখানে বলছে অতঃপর কণিকের কেন্দ্র, শীর্ষ আর উপকেন্দ্র বের করতে বলছে। তাহলে কেন্দ্রে আমরা কিভাবে লিখি বলো? কেন্দ্রে
নিশ্চয়ই তোমাদের জানা আছে এগুলো, আমি একটা একটু দেখো। কেন্দ্রে আমরা এভাবে লিখি যে কেন্দ্রে ক্যাপিটাল এক্স ইকুয়াল টু 0 এবং ক্যাপিটাল ওয়াই ইকুয়াল 0। ঠিক এইভাবে কাজটি করতে হবে। ক্যাপিটাল এক্স মানে কি দেওয়া আছে, ক্যাপিটাল এক্স মানে হচ্ছে স্মল এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0, তার মানে তুমি এখান থেকে এক্স ইকুয়াল 1 পেয়ে গেলে। আর ঠিক একইভাবে এখান থেকে যেটা লিখবে সেটি হচ্ছে ওয়াই প্লাস 2 ইকুয়াল টু 0, তার মানে এখান থেকে ওয়াই ইকুয়াল মাইনাস 2 পেয়ে গেলে। এভাবে উপকেন্দ্র বের করতে হবে। উপকেন্দ্রে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এই, তার আগে তাহলে ই বের করে নিতে হবে। আশা করি তোমরা এই অঙ্কগুলো নিজেরা করতে পারবে। আমি তোমাদের এখন 6, 7, 5 দাগ, 6 দাগ এবং 7 দাগ থেকে একটি একটি করে অঙ্ক করিয়ে দিতে চাই। পাঁচ দাগে দেখো, এই ধরনের অঙ্ক আমরা আগের অধ্যায়ে অনেক করেছি। 5-এ 1 নম্বরে এখানে লিখব ধরি, দেখো অধিবৃত্তের সমীকরণ। দেখো এটা লিখলাম যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এটাই কেন লিখলাম, দেখো যদি উপকেন্দ্র দিকে খেয়াল করো প্লাস মাইনাস 5,0, তাহলে অবশ্যই এটি প্রথম সমীকরণ। কিন্তু পরেরটা দিকে খেয়াল করো 0, প্লাস মাইনাস 13, তাহলে রোমান 2 অঙ্ক যদি করতাম তাহলে কিন্তু এটা লিখলে হতো না, কারণ আমাকে তখন লিখতে হতো ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, কারণ উপকেন্দ্রে প্রথমে আছে 0, প্লাস মাইনাস 13। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা এখন যেটা দুটো সূত্র আছে এখানে আমরা দুটো সূত্র লিখবো। যে 1 নং কি লিখবো, অধিবৃত্তের 1 নং অধিবৃত্তের ক্ষেত্রে আমরা যেটা লিখবো 1 নং অধিবৃত্তের, দেখো প্রথমে আছে আর অক্ষের দৈর্ঘ্য। আর অক্ষের দৈর্ঘ্য নিশ্চয়ই তোমাদের জানা যে প্রথম সমীকরণের জন্য আর অক্ষের দৈর্ঘ্য কি হবে, সেটি 2a, আর একটা অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য বলে 2b হতো। আমাদের এখানে আর অক্ষের দৈর্ঘ্য বলেছে। এবং আরেকটা হচ্ছে উপকেন্দ্র, উপকেন্দ্র দ্বয় মানে কি দুটো বলেছে, তার মানে কি লিখতে পারি প্লাস মাইনাস এই কমা 0। দেখো এটা এইগুলো আমাদের সামনে আছে, তার মানে আমরা এখান থেকে লিখতে পারি যে অর্থাৎ তুমি বলতে পারো যে 2a সমান সমান 8 দেওয়া আছে এবং এই সমান সমান তোমার সামনে দেওয়া আছে হলো 5। দেখো এখান থেকে ইজিলি a ইকুয়াল টু বের করতে পারো, a ইকুয়াল 4। তুমি যখনই এর মান এখানে 4 বসিয়ে দিচ্ছ 4 ইন্টু ই সমান সমান 5, তার মানে ই সমান সমান এখানে 5/4। দেখো বলেছিলাম ই মান 1 এর চেয়ে বড় হবে। দেখো এবং আরেকটা যে সূত্র দেখো আমরা শিখেছি যে ই ইকুয়াল টু রুট ওভার অফ কি শিখেছি 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। যদি এর মধ্যে স্কোয়ার করো তাহলে রুটটি এখান থেকে বাদ হয়ে যাবে। এখানে যদি লসাগু করে দাও তাহলে লসাগু করলে এ স্কোয়ার হচ্ছে লসাগু, তার মানে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে। যদি আর গুণন করি তাহলে এখানে আসছে এ স্কোয়ার ই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো আমরা এখান থেকে যেটা লিখতে পারি, এটাকে এই পাশে এনে কমন নিলে যে এ স্কোয়ার ইন্টু কমন নিলে এখানে থাকবে ই স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু বি স্কোয়ার। দেখো আগের অধ্যায়ে কি লিখেছিলাম, বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস ই স্কোয়ার। আর এই অধ্যায়ে কি আসলো বলো তো, এই অধ্যায়ে আসলো যে এই সূত্রটি তুমি ব্যবহার করবে বারবার করে, যে আবার বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু ই স্কোয়ার মাইনাস 1। এটি করলে কিন্তু তোমার জন্য হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু দ্বিতীয় ছবির ক্ষেত্রে কিন্তু আবার এটা হবে না, সেটার জন্য আবার সূত্র তোমরা এভাবে বের করে নেবে যে কোন সূত্র ব্যবহার করতে হবে। হ্যাঁ, তখন কিন্তু দ্বিতীয় ছবির ক্ষেত্রে যেমন বি স্কোয়ার ইকুয়াল টু হয়েছে, দ্বিতীয় ছবির ক্ষেত্রে হবে এ স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার ইন্টু ই স্কোয়ার মাইনাস 1। তোমরা একটু করে দেখে নিও, সেটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এখান থেকে তুমি ইজিলি বির মান কিন্তু বের করতে পারবে, এখান থেকে ইজিলি বির মান তুমি বের করতে পারবা। এখানে এইগুলোর মান বসায় দাও, তাহলে তুমি ইজিলি এখান থেকে বি এর মান বের হয়ে যাবে। তার মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে কত সহজ অঙ্ক। একদম প্রত্যেকটি অঙ্ক তোমাকে এখান থেকে পারা উচিত যেভাবে দেওয়া আছে। আমি শুধু করে 5 নম্বর 6 নম্বর 6-এর 1 আমি মুখে মুখে বলে দিচ্ছি কি করব। বলেছে যে অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য, অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য নিশ্চয়ই প্রথমে আমরা লিখবো যে মনে করি সমীকরণ হচ্ছে এটা। আমি শুধু দোষের ভাগী না হয়ে বরং করে দিই, করতে তো 1 মিনিট সময় লাগবে। তাহলে 1 নং দেখো 6-এর 1
কি কি দেওয়া আছে? আচ্ছা, 1 নং অধিবৃত্তে দেখো বলেছে অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য, লিখি অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য। লক্ষ্য করো আমরা এখান থেকে আমাদের দুইটা জিনিস বলেছে, সেই দুটো জিনিস যে অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য, তাহলে অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য নিশ্চয় হচ্ছে 2b। আরেকটা যেটা আছে যে উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, তাই লিখবো উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। নিশ্চয়ই তোমাদের মনে আছে যে 2ae, তাহলে অর্থাৎ তোমার সামনে এই দুটোই দেয়া আছে, যে অর্থাৎ তোমার সামনে দেয়া আছে হচ্ছে 2b ইকুয়াল 3 আর হচ্ছে 2ae ইকুয়াল হচ্ছে 11। এখন এখান থেকে ক্যালকুলেশন করে বের করতে হবে। আমার মনে হয় 7 নম্বর তোমরা পারবা, একদম সহজ অঙ্ক। আমি হোমওয়ার্কগুলো আজকের ক্লাসে একটু সুন্দর করে লিখে দিই হোমওয়ার্ক। তোমাদের প্রথমে একটু বলছি যে 2 থেকে যে কোনো একটা করো, 2 এর রোমান 1 2 করতে পারো, 1 আর করার দরকার নেই। 3 থেকে একটা করো, 3 এর রোমান 1। যদি 4 থেকে বলি 4 এর রোমান 1 করো, তা দুটো দিয়ে এখান থেকে রোমান 3 করো, একদম একই রকম অঙ্ক। রোমান এটা করো 11 12, এই দুটো 11 12 করো। এর সঙ্গে করো দেখো 5 এর রোমান 1 করো। একই সাথে অনুরোধ করবো 5 এর রোমান 2টাও করতে, কারণ দুটো অঙ্ক যে 2 নিয়মের একটু বোঝা ভালো। এটা হচ্ছে 6 এর রোমান 1, 7 এর রোমান 1। অর্থাৎ এই পর্যন্ত আজকের ক্লাসে হোমওয়ার্ক দিলাম। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি।